সুপ্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছি আমরা। আজকের থেকে আগামী 7 দিন একটা বিশেষ প্রোগ্রাম শুরু হচ্ছে বিদ্যাবাড়ি পেজে। সেটি হচ্ছে যে যারা এবার আমরা 46 বিসি পরীক্ষা দিয়েছি, সেইটার যে পরীক্ষার প্রশ্নটি হলো, প্রশ্নটা অত্যন্ত স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হয়েছে এবং অন্যরকম একটা প্রশ্ন হয়েছে। যদিও 5-6টি প্রশ্ন এখানে ভুল ছিল এই বিশেষ পরীক্ষায়, কিন্তু সর্বোপরি প্রশ্নের স্ট্যান্ডার্ড খুবই ভালো হয়েছে। কিন্তু একটি মেসেজ আছে যেখানে এই বিশেষ পরীক্ষার যে প্রশ্নের ধরন, সেই প্রশ্নের ধরনটি একটা বিশেষ ইঙ্গিত দিচ্ছে যে পরবর্তী 47 এবং 48তম বিশেষের যারা পরীক্ষা দিবে তাদেরকে কিভাবে প্রশ্ন নিতে হবে এবং কোন জায়গাগুলো থেকে ভালো করে পড়তে হবে। আমাদের আজকের যে ক্লাসটি হবে এবং আজকে থেকে আগামী 7 দিন যে বিষয়ভিত্তিক ক্লাসগুলো হবে, সেটির দিক নির্দেশনা থাকবে সেই বিষয়টি। সেটি হচ্ছে যে এইবার যে পরীক্ষার প্রশ্নটি হলো, যদি পরের বার এই ধরনের প্রশ্নগুলো করে তাহলে প্রস্তুতি কোথা থেকে নিতে হবে, কিভাবে নিতে হবে, সেটি পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিবে। আমাদের সাথে যুক্ত আছে আমাদের প্রিয় আমিনুল ইসলাম শাহজাহান আলী মিলন স্যার। ওনার যে দেখা যাচ্ছে যে উনি একজন কি হাসি খুশি মানুষ, কিন্তু তার মাথায় পুরোটাই নলেজ, হ্যাঁ পুরোটাই জ্ঞান গর্ব একজন মাথা। আর উনি সবচেয়ে একটা বিশেষভাবে পরিচিত হচ্ছে ভাইবা বিশেষজ্ঞ। আর তার পাশাপাশি উনি হচ্ছে লিখিত বিশেষ যে থাকে, আমরা যদিও লিখিত বিশেষ কোর্স দিচ্ছি না, কিন্তু উনি লিখিত ব্যাচের জন্য খুব ভালো পড়ান। প্লাস হচ্ছে প্রিলিম যে সাধারণ জ্ঞানের যে গাইডলাইনগুলো দেওয়া এবং যত ধরনের নলেজ থাকার দরকার সবই আছে, ভাইবা বোধহয় বইও আছে। যাক, সব মিলে যেটা হচ্ছে যে ওনার সাথে এই সামনে যে সময়টুকু এটুকু থাকলে সাধারণ জ্ঞান বিষয়ে অনেক কিছু জানা যাবে এবং নিজেকে অনেক ভালো সমৃদ্ধ করা যাবে। তো ক্লাস শেষে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে এই ক্লাসটি দ্বারা কতখানি উপকৃত হলেন। ভাই আমি তাহলে আপনারা চলে যাই। আপনি তো নিয়মিত ক্লাস নিচ্ছেন আমাদের বিদ্যাবাড়িতে। ইনশাআল্লাহ আমি বিদ্যাবাড়িতে নিয়মিত ক্লাস নিচ্ছি। ওরা হচ্ছে যে আমাদের এই পেজটি ফলো করে দেশের বিভিন্ন জায়গা থেকে, বেশিরভাগ হচ্ছে গ্রাম থেকে ক্লাসগুলো করে। তো ওদের স্বপ্ন হচ্ছে বিশেষ ক্যাডার হওয়া বা অন্য কিছু হওয়া। তো আমরা চাই যে গ্রামেও আমাদের মেসেজটা চলে যায়। নিঃসন্দেহে ঠিক আছে। এই যে ফ্রি ক্লাসগুলো আমাদের ইউটিউবে দেখে অনেকে ক্যাডার হয়ে গেছে, এরকম আমাদের কাছে পুলিশ ক্যাডার সিলেটে আমাকে বলছে যে আপনাদের ইউটিউবের যে ক্লাসগুলো এগুলো দেখে আমার অনেক উপকার হচ্ছে। মাশাআল্লাহ। তো এরকম অনেক আছে। তো আপনি ওইভাবে আর কি ধরেন, জি ইনশাআল্লাহ আস্তে আস্তে পড়াতে থাকেন। একটু সময় লাগবে, কিন্তু প্রতিটা প্রশ্নেই দেখা যাবে কত ধরনের ইনফরমেশন আছে, কত কি পড়ান। আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্যতম একটি বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ি থেকে আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি বিশেষ একটি আলোচনা করবার জন্য। তো ইতিমধ্যে আপনারা শ্রদ্ধেয় মুকুল স্যারের কাছ থেকে আপনারা শুনেছেন যে আমাদের আজকের যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামটির মধ্য দিয়ে কোন মেসেজটি আমরা আপনাদেরকে কনভে করতে চাচ্ছি। প্রথমত আপনারা যারা 46 বিসিএস পরীক্ষা দিয়েছেন তাদের এখন একটা প্রশ্ন প্রায়ই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে এই বিসিএস পরীক্ষায় পাবলিক সার্ভিস কমিশন আমরা যারা পরবর্তীতে বিসিএস পরীক্ষায় পার্টিসিপেট করব আমাদেরকে কিসের ইন্ডিকেশন দিল, মানে কোন ইঙ্গিতটা দিল, কিংবা এই বিসিএস পরীক্ষার প্রশ্নের মধ্য দিয়ে আমাদের প্রস্তুতির ক্ষেত্রে আমরা কিভাবে প্রস্তুতিটা নিব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিশেষ করে আপনাদের মধ্যে যারা 47 বিসিএস এবং 48 বিসিএস এর ক্যান্ডিডেট, তারা কি মেসেজ কনভেড হলেন সেই বিষয়টা নিয়ে মূলত আলোচনা। এবং আপনারা জেনে খুশি হবেন যে ইতোমধ্যে আপনারা জানতে পেরেছেন যে এই বিদ্যাবাড়ি বাংলাদেশের এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষক থেকে শুরু করে এখানকার ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকে আপনাদের প্রতি যথেষ্ট আন্তরিক। এবং আপনারা এটা প্রমাণ পেয়েছেন যে যখন বিসিএস পরীক্ষাটি হলো সেই পরীক্ষার পরে কিন্তু আমরা ইনস্ট্যান্টলি কিন্তু প্রশ্নের সলভে আমরা আসেনি। আমরা প্রশ্নগুলো সম্পর্কে রিসার্চ করেছি, কেন প্রশ্নটি পিএসসি এই প্রশ্নটি এবার দিল বা এই প্রশ্নটির উত্তর কোনটি হবে। এটা নিয়ে আমাদের দক্ষ যে টিম সেটি কাজ করেছে, আমাদের যে ম্যানেজমেন্ট, আমাদের রিসার্চ এবং ডেভেলপমেন্টের যে সেকশনটি আছে তারা কাজ করেছে। কাজেই আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি আমরা যে, এবং এটি 7 দিন ধরে পরপর 7 দিন ধরে এই ক্লাসটি চলতে থাকবে। এই ক্লাসটি আপনারা করবেন এবং এটির মধ্য দিয়ে আপনার নিঃসন্দেহে একটা মেসেজ কনভেড হবেন যে আমরা যারা পরবর্তীতে 47 বিসিএস বা 48 বিসিএস দিচ্ছি তাদেরকে আমরা প্রস্তুতির ক্ষেত্রে আমরা কি প্রস্তুতিটা নিব। একই সাথে আনফর্চুনেটলি বা আনলাকিলি যারা 46 বিসিএস পরীক্ষা দিয়েছেন, হয়তো পরীক্ষায় হয়তো কাঙ্ক্ষিত নম্বরটি আপনারা আসেনি আপনার, তারাও কিন্তু একটা মেসেজ কনভেড হবে যে আমরা যখন 47 বিসিএস বা 48 বিসিএস এ পার্টিসিপেট করব তখন আমাদের প্রস্তুতির ক্ষেত্রে আমরা কি প্রস্তুতিটা নিব। তো এই আঙ্গিকে মূলত বিদ্যাবাড়ি 47 বিসিএস এবং 48 বিসিএস থেকে আপনাদের নতুন আঙ্গিকে, অর্থাৎ বর্তমান বিসিএস পরীক্ষার প্রশ্নের প্যাটার্নের আঙ্গিকে আপনাদের কোর্স প্ল্যান থেকে শুরু করে আমাদের যে মেটেরিয়ালসগুলো থেকে শুরু করে আমাদের প্রতিটা শিক্ষক সাবজেক্ট ভিত্তিক প্রতিটা শিক্ষক তাদের কৌশলে একটা পরিবর্তন এনেছে।
এবং এই বিষয়গুলো আপনাদেরকে আজকে মূলত মেসেজ কনভে করব। তো আমরা দেরি না করে আজকে আলোচনায় চলে যাচ্ছি। আমি আজকে আপনাদেরকে 30 মার্কসের অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ইথিক্স ভ্যালুজ এবং গুড গভর্নেন্স, এই যে টোটাল যে 30 মার্কস, এই 30 মার্কসের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। একই সাথে এই প্রশ্নের আঙ্গিকে পরবর্তীতে আমাদের কি প্রশ্ন করা হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে আমি অবগত করব। তো আপনাদের প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, আপনার মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনারা ক্লাসে উপস্থিত আছেন এবং শেষ অবধি থাকবেন এবং এই ক্লাসগুলো আপনারা একটু শেয়ার করবেন। এবং যারা এদের এই কোর্সের সাথে সম্পৃক্ত, ইনফ্যাক্ট যারা আগামীতে সিভিল সার্ভিস পরীক্ষায় পার্টিসিপেট করবে তাদের একটু নাম মেনশন দিবেন। এতে করে কি হবে, এই এই ভিডিও ক্লাসটি আপনাদের টাইম লাইনে থাকবে এবং আপনারা এখান থেকে অনেক উপকৃত হবেন। তো আমরা চলে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ইথিক্স ভ্যালুজ এবং গুড গভর্নেন্স। এই টোটাল 30 মার্কসের প্রশ্নের আঙ্গিকে আমরা একটা সিদ্ধান্তে আসবো যে আমরা আগামীতে যে বিশেষ পরীক্ষায় পার্টিসিপেট করতে যাচ্ছি সেই বিশেষ পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে এবং আমরা কিভাবে প্রস্তুতিটা নিব। আচ্ছা, আমরা দেখছি, আমরা প্রথম প্রশ্নে খেয়াল করি, সেটি হচ্ছে এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে যে কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসাবে পালিত হয়। তো আমি প্রথমে এটির আনসার দিচ্ছি, তারপরে আমি এটিকে ব্যাখ্যা দিব যে কেন এই টাইপের প্রশ্নটি করা হয় বা এখান থেকে আমরা কোন কোন প্রশ্ন আমাদের সম্মুখীন হতে পারি। দেখেন, আনসারটা হচ্ছে 20 জুন, অর্থাৎ প্রতি বছর 20 তারিখে, জুন মাসের 20 তারিখে বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়। এখন আসেন, পাবলিক সার্ভিস কমিশন এই প্রশ্নটি কেন করেছে। এখানে মন্তব্য করাটা খুবই ধৃষ্টতা। পাবলিক সার্ভিস কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এই প্রশ্নটি কেন করেছেন বা এই প্রশ্নটি যারা করেছেন তারা কেন প্রশ্নটি করেছেন সেই ব্যাপারে কিন্তু মন্তব্য করাটা সমীচীন না। তবে আমার যেটি দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি 25th বিসিএস থেকে 25তম বিসিএস থেকে আমি বিসিএস এর স্টুডেন্টদেরকে মানে পড়ানোর সাথে কিংবা প্রস্তুতির সাথে জড়িত। আমি নিজেও 4বার বিসিএস ভাইবা বোর্ড ফেস করছি এবং আমি বিদ্যাবাড়িতে হেড অফ ভাইবা প্রোগ্রাম হিসেবে আছি। এখানে প্রতিটা শিক্ষক যারা কর্মরত আছেন, ক্লাস নিচ্ছেন, প্রতিটা সাবজেক্টে তারা দক্ষ এবং অভিজ্ঞ। তো আমি আমার এই অভিজ্ঞতা থেকে আমি বলি যে বর্তমানে আমরা এখন একবিংশ শতকে বসবাস করছি। একবিংশ শতকে মানব সভ্যতার জন্য বড় একটা হুমকি হচ্ছে জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তনের কারণে ব্যাপক পরিমাণ মানুষ তারা বিভিন্ন অঞ্চলে তারা অভিবাসী হিসেবে চলে যাচ্ছে কিংবা মাইগ্রেট তারা করছে বা আগামীতে যেটি করবে। কিংবা বিশ্বের বিভিন্ন দেশে এই যে জাতিগত নিধন হচ্ছে, যেটা আমরা মিয়ানমারে দেখতে পাচ্ছি, জাতিগত নিধন হচ্ছে, সেখানকার ব্যাপক সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশ সহ বিভিন্ন দেশে রয়েছে। সিরিয়াতে গৃহযুদ্ধ হয়েছে। এরকমভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সিভিল ওয়ার হচ্ছে, বিভিন্ন প্রান্তে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এতে করে মানুষগুলো তাদের ঘর বাড়ি হারিয়ে তারা অন্যত্র চলে যাচ্ছে। সেই হিসাবে এই যে শরণার্থী প্রসঙ্গটি কিন্তু এখানে চলে আসছে, যে কারণে বর্তমান সময়ে এই অংশটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে শরণার্থী, সেই হিসাবে কিন্তু প্রশ্নকর্তা হয়তো বা প্রশ্নের ক্ষেত্রে এই বিষয়টা উল্লেখ করেছেন যে বিশ্ব শরণার্থী দিবস পালিত হচ্ছে প্রতি বছর 20শে জুন, অর্থাৎ 20 তারিখটাকে আমরা স্মরণ করছি বিশ্ব শরণার্থী দিবস হিসাবে। তাহলে শরণার্থী প্রসঙ্গটি কেন আসছে? এটা কি আগের শতাব্দীতে খুবই গুরুত্ব পেয়েছে? না, একবিংশ শতকে গুরুত্ব পাচ্ছে। সেটি হচ্ছে দারিদ্র্যের কারণে, ক্ষুধার কারণে, যুদ্ধের কারণে কিংবা জলবায়ু পরিবর্তনজনিত কারণে এক স্থানে মানুষ আরেক স্থানে তারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাচ্ছে। তাই এটি খুবই প্রাসঙ্গিক এই প্রশ্নটি এবং এটি একটা ওয়াইজ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্ন থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, যারা আমরা 47 বিসিএস বা 48 বিসিএস এর ক্যান্ডিডেট, তারা জেনে রাখবো এবার যেমন 20 জুন পরীক্ষায় প্রশ্নটি এসেছে শরণার্থী দিবস হিসাবে, হয়তো পরবর্তী বিসিএস পরীক্ষায় অন্য একটা দিবস থেকে প্রশ্ন আসবে, সেটা পরিবেশ দিবস হতে পারে কিংবা অন্য কোনো দিবস হতে পারে। কাজে আমরা এখান থেকে একটা মেসেজ কনভেড হলাম যে গুরুত্বপূর্ণ যে দিনগুলো আছে বা দিবসগুলো আছে, পরিবেশ দিবস রয়েছে, ধরিত্রী দিবস রয়েছে, হ্যাঁ, তারপরে এই যে শরণার্থী দিবস রয়েছে, এরকমভাবে অনেকগুলো দিবস রয়েছে, স্বাস্থ্য দিবস রয়েছে, মানবাধিকার দিবসগুলো রয়েছে। আমরা কিন্তু প্রস্তুতির ক্ষেত্রে সেই পড়াশোনাগুলো কিন্তু করব বা সেই তথ্যগুলো কিন্তু আমরা মুখস্থ করব। কাজে আমরা প্রত্যেকটা প্রশ্ন, আমি আবারও বলছি, আমি আপনাদের প্রথম দিনও বলছিলাম, আমি বিদ্যাবাড়িতে কাজ করছি।
এত গুরুত্বপূর্ণ একটা কথা বললাম, তুমি শুনছো না? হ্যালো হ্যালো, আচ্ছা আপনারা একটু কমেন্ট করেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা। দেখো তো, আচ্ছা হ্যালো, আচ্ছা আমরা একটু এটাকে খুব ইজিলি নিব, কারণ আমাদের উপরে আমাদের সবকিছুর উপর কিন্তু কন্ট্রোল নাই। হ্যাঁ, প্রযুক্তির উপরে কন্ট্রোল নাই, অনেক কিছুর উপরে আমাদের কন্ট্রোল নাই। হ্যাঁ ওকে ফাইন, তাহলে আমরা প্রথম প্রশ্নে একটু একটু আমি ইন্টারেক্ট করছি আপনাদেরকে, একটু ব্যাকে আসছি, যেহেতু হয়তো অনেকে সাউন্ড প্রবলেমের কারণে হয়তো শুনতে পারেননি। আমি আপনাদের খুব সংক্ষেপে ব্যাখ্যাটা দিচ্ছি। প্রথম প্রশ্ন ছিল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর এবারে 46 বিসিএস কোন দিবসটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়? তাহলে এটির উত্তর হচ্ছে 20শে জুন, এটি হচ্ছে সঠিক উত্তর। বাট প্রশ্নটি হচ্ছে যে কেন এই জাতীয় প্রশ্ন করা হয়েছে, সেটির উত্তর আমি একবার অবশ্য দিয়েছি, যে বর্তমানে একবিংশ শতকে মানব সভ্যতার জন্য হুমকি যে বিষয়গুলো, সে বিষয়গুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন, ক্ষুধা, দারিদ্র্য, খাদ্য নিরাপত্তা, গৃহযুদ্ধ, এ সমস্ত কারণে যখন মানুষগুলো তাদের বাসস্থান ছেড়ে একটি নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাচ্ছে, তাদেরকে আমরা শরণার্থী বলছি। কাজী এই বিষয়টা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক এবং আলোচিত এবং এটা গুরুত্বপূর্ণ। সুতরাং এবারের প্রশ্নটি যেটা এসেছে বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হচ্ছে কোন দেশটি, সেটা হচ্ছে 20শে জুন। এখান থেকে আমরা একটা মেসেজ পাচ্ছি, আরো যে বিশেষ দিবসগুলো রয়েছে, বিখ্যাত দিবসগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ দিবসগুলো রয়েছে, যেমন বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল, বিশ্ব মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর, এরকম ভাবে বিশ্ব ধরিত্রী দিবস 22শে এপ্রিল, এরকম ভাবে গুরুত্বপূর্ণ যে দিবসগুলো রয়েছে, সে গুরুত্বপূর্ণ দিবসগুলো কিন্তু আমরা পড়বো বা সে আঙ্গিকে কিন্তু আমরা প্রস্তুতি নেব। আচ্ছা একটু আপনাদেরকে বলে রাখি যে আপনারা যারা 47 বিসিএস এর বা 48 বিসিএস এর স্টুডেন্ট, বিদ্যাবাড়িতে যারা যুক্ত হয়েছেন বা যারা আপনারা যুক্ত হবেন, তাদেরকে কিন্তু আমরা ক্লাসে পড়ানোর ক্ষেত্রে এই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে পড়িয়ে দিব, কিংবা এটির আঙ্গিকে কিন্তু আপনাদেরকে আমাদের কোর্স প্ল্যানটা সাজানো হয়েছে, এবং আমাদের ক্লাসে কিন্তু প্রতিটা শিক্ষক সাবজেক্ট ভিত্তিক তারা কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে পড়াবেন। আচ্ছা এবার আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে যদি যাই, সে প্রশ্নটি হচ্ছে জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেখেন এটির উত্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনায়। জাতিসংঘের এই যে সংস্থাটি, এই সংস্থাটির প্রধান কার্যালয় হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনায়। আচ্ছা আমরা এখান থেকে কি মেসেজ পেলাম? প্রতিটা বিসিএস এ অলমোস্ট ইউনাইটেড নেশনস থেকে প্রশ্ন আসে, মানে জাতিসংঘ থেকে প্রতিটা বিসিএস এ প্রশ্ন আসে। তাহলে এবারের হয়তো এই প্রশ্নে ইউএনওডিসি থেকে প্রশ্ন এসেছে। এটি ছাড়া কি জাতিসংঘের আর কি কোনো অর্গানাইজেশন নেই? আছে, আইএলও আছে, ডব্লিউটিও আছে, ডব্লিউএমও আছে, বা ডব্লিউএইচও আছে, এরকম অনেক সংস্থা আছে। কাজে এবারের হয়তো প্রশ্নে এই প্রশ্নটি এসেছে, আবার পরবর্তী প্রশ্ন হয়তো অন্য সংস্থা থেকে আসবে। কাজে এই প্রশ্নের আঙ্গিকে আমরা যেভাবে জানবো, আগামীতে আমাদের প্রস্তুতির ক্ষেত্রে যেটা আমরা নিব, সেটা আমরা ইউনাইটেড নেশনসকে গুরুত্ব দিব, এবং ইউনাইটেড নেশনসের যে বিভিন্ন সংস্থাগুলো আছে, ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলির কিছু সংস্থা আছে, তারপরে ইকোসকের কিছু সংস্থা আছে, স্পেশালাইজড কিছু সংস্থা আছে, সেই সংস্থাগুলো সম্পর্কে আমরা পড়ব। সংস্থা পড়ার ক্ষেত্রে দেখেন একটা প্রশ্ন কিন্তু এখানে এসেছে, সেটা হচ্ছে প্রধান কার্যালয়। পিএসসি প্রশ্নটি ঘুরিয়ে দিয়েছে, প্রধান কার্যালয় অর্থাৎ হেড অফিস। এই হেড অফিসের আরেকটি প্রতিশব্দ হতে পারে হেডকোয়ার্টার্স, মানে সদর দপ্তর। কিন্তু আমরা হয়তো এটা পড়েছি সদর দপ্তর ভিয়েনাতে, অনেকে কিন্তু কনফিউজড হয়ে গেছেন। সদর দপ্তর তো ভিয়েনায় পড়েছি, বাট এখানে তো প্রশ্ন আসছে প্রধান কার্যালয়। মাইন্ড ইট, প্রশ্নকর্তা কিন্তু প্রশ্নটি ঘুরিয়ে দিয়েছে। এই যে হেড অফিস বা প্রধান কার্যালয় কিংবা হেডকোয়ার্টার্স, এটি একই কথা। কাজে আমরা কিন্তু এই হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত, বিভিন্ন সংস্থার, এটাকে কিন্তু আমরা বেশি গুরুত্ব দিব। কেননা পরীক্ষায় প্রশ্ন আসার ক্ষেত্রে সংস্থার প্রধান কার্যালয় কিংবা হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত, এটাই কিন্তু প্রায়োরিটি দেওয়া হয় প্রশ্ন করার ক্ষেত্রে। এবং এটা হয়তো ইউনাইটেড নেশনস থেকে এই সংস্থা এসেছে, আবার হয়তো ইউনাইটেড নেশন থেকে অন্য সংস্থা থেকে আপনাদের প্রশ্নটি আসতে পারে। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে যাই। সে প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? আপনারা জানেন যে এটির উত্তর হচ্ছে 2011 সালে। এটা অনেকে পরীক্ষায় ভুল করেছে, সেটা হচ্ছে 1974 সালে। আপনারা জানেন যে বাংলাদেশের একটি নিকটতম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া, এবং আমাদের লিবারেশন ওয়ারের সময় ইন্ডিয়া কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল, বাংলাদেশের পক্ষ অবলম্বন করেছিল, পাকিস্তানের এগেনিস্টে ফাইট করেছিল। এবং ইন্ডিয়ার সহযোগিতায় এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়ার যে সমর্থন, এটি কিন্তু আমাদের পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের অর্জনে বড় একটা ভূমিকা রেখেছিল।
এবং 1971 সালের 6 ডিসেম্বর ভুটান আমাদের প্রথম স্বীকৃতি দেয়, তারপর ইন্ডিয়া স্বীকৃতি দেয়। এরপরে 1974 সালের 16 মে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ফরমার ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার শ্রীমতী ইন্দিরা গান্ধীর মধ্যে একটা চুক্তি হয় 1974 এর 16 মে 1974 সালে একটা চুক্তি হয়, যে চুক্তির নাম হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট। ইন্ডিয়া বাংলাদেশ ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট বা বাংলাদেশ ভারত, যেটিকে বলে স্থল সীমান্ত চুক্তি। কিন্তু প্রশ্নটি কিন্তু ছিল যে ভারত বাংলাদেশের যে স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকল, প্রশ্নটি কিন্তু চুক্তি আসেনি, প্রশ্নটি আসছে প্রোটোকল। যেহেতু প্রোটোকলের প্রসঙ্গটি আসছে, তাহলে উত্তরটি হবে কি এখানে 2011 সালে। আর যদি প্রশ্নটি আসতো যে চুক্তি, তাহলে আনসারটি কিন্তু হতো 1974 সালে। আচ্ছা, এই প্রশ্ন দিয়ে আমরা কি বুঝলাম? এই প্রশ্ন দিয়ে বুঝলাম যে ইন্ডিয়ার সাথে আমাদের যে সীমান্ত আছে, সেই সীমান্ত সমস্যার সমাধানের জন্য এই চুক্তিটি হয়েছে। তো পরবর্তীতে অন্য চুক্তি তো পরীক্ষা আসতে পারে, তার মধ্যে গঙ্গাস ওয়াটার শেয়ারিং ট্রিটি, তারপরে আসতে পারে আমাদের সাথে ইন্ডিয়ার যে মৈত্রী চুক্তি হয়েছে সেটা পরীক্ষা আসতে পারে, কিংবা এটা হয়তো ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে হয়েছে, এই চুক্তি এসেছে। এর আগে হয়তো বা তাশখন্দ চুক্তি এসেছে, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে হয়েছে। পরবর্তী বিসিএসে অন্য চুক্তি তো আসতে পারে, সেটা ক্যাম্প ডেভিড চুক্তি হতে পারে, ডেটন চুক্তি হতে পারে, আর অন্য চুক্তি হতে পারে। কাজে এই প্রশ্ন থেকে আমরা একটা সিদ্ধান্তে আসবো যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যে বিভিন্ন চুক্তিগুলো হয়েছে, বাইলেটারাল অর ট্রিলেটারাল অর মাল্টিলেটারাল, সেই চুক্তিগুলোর মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি, ডেটন চুক্তি, ব্রেটন উডস চুক্তি, এরকম যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো কিন্তু আমরা পড়বো। কাজে এই প্রশ্নের মধ্য দিয়ে পিএসসি আমাদেরকে একটা মেসেজ দিল যে আমরা কিন্তু চুক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়বো। হ্যাঁ, আমি সংক্ষেপে বলছি আপনাদেরকে, এটা নিয়ে অনেক কথা বলার আছে যেগুলো আমি ক্লাসে আপনাদেরকে পড়াবো। বিদ্যাবাড়ির প্রতিটা শিক্ষক তাদের সাবজেক্টের তথ্যগুলো ক্লাসে পড়াবেন। আমি আপনাদের সংক্ষেপে একটা মেসেজ দিলাম। তাহলে আগের প্রশ্ন কি ছিল ইউনাইটেড নেশনসের সংস্থা থেকে, তার আগের প্রশ্ন কি ছিল বিভিন্ন দিবস সম্পর্কে, এবারে প্রশ্ন আসলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে, এরকমভাবে অন্যান্য চুক্তিগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে যে আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? উত্তর আপনারা সকলে জানেন, সিরিয়াতে অবস্থিত। আচ্ছা, আলেপ্পো শহর ছাড়া কি সিরিয়াতে আর কোনো শহর নেই? আর সিরিয়ার আলেপ্পো শহরটি কেন ইম্পর্টেন্ট? আপনারা জানেন যে 2010 সালে উত্তর আফ্রিকার ছোট্ট একটি দেশ তিউনিসিয়া, সেখানে একটা বিপ্লব হয়েছে, যে বিপ্লবের নাম আছে জেসমিন বিপ্লব। এই বিপ্লবটি পরবর্তীতে 2011 সালে আরব বসন্তে কনভার্টেড হয়েছে। সে আরব বসন্তের মধ্যে যে সমস্ত দেশ সম্পৃক্ত, তার মধ্যে তিউনিসিয়া, তার মধ্যে ইয়েমেন, তার মধ্যে ইজিপ্ট অর্থাৎ মিশর, তার মধ্যে সিরিয়া, তার মধ্যে লিবিয়া, এই সমস্ত দেশের যারা স্বৈর শাসক দীর্ঘদিন যারা ক্ষমতায় ছিলেন, আরব বসন্তের মাধ্যমে তারা বিতাড়িত হয়েছে। এবং সিরিয়াতে বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করবার জন্য সেখানে এন্টি বাশার মুভমেন্ট হয়েছে, এবং এতে করে বাশার ক্ষমতায় থাকতে চেয়েছে আর বাশারকে ক্ষমতা থেকে নামাতে চেয়েছে। এতে করে সিরিয়ার গুরুত্বপূর্ণ কিছু শহর পালমিরা, রাকা, হোমস, আলেপ্পো একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কাজী এই প্রশ্নটার মধ্য দিয়ে আমাদেরকে একটা মেসেজ কনভে করলো পেয়েছি যে আগামীতে গৃহযুদ্ধের কারণে বা সমস্যার কারণে কোন কোন দেশের গুরুত্বপূর্ণ শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেমন রাশিয়া ইউক্রেন ওয়ার হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। হামাস ইসরায়েল কনফ্লিক্ট হচ্ছে, এখানে প্যালেস্টাইনের যে বিভিন্ন শহরগুলো আছে, খান ইউনিস যেটা গাজা স্ট্রাইপে, খান ইউনিস আছে, রাফা আছে, এরকম বেশ কিছু শহর কিন্তু সমস্যায় পড়ে গেছে। কাজে পরবর্তী বিশেষ পরীক্ষায় কিন্তু সেই প্রশ্নটা দিতে পারে। যেমন ইউক্রেনের মধ্যে কিছু জায়গা আছে, মারিওপোল আছে, জাপোরিজিয়া আছে, লুহানস্ক আছে, দোনেস্ক আছে, আপনারা অনেকে নাম শুনেছেন। এই জায়গাগুলো সম্পর্কে কিন্তু আপনাদের একটা ভালো আইডিয়া নিতে হবে। কাজেই এই প্রশ্ন কিন্তু আমাদেরকে একটা মেসেজ দিল যে এরকম ভাবে যে সমস্যাগুলো পৃথিবীতে অন্যান্য দেশে হচ্ছে, সেই সমস্ত দেশের যে শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, সে সম্পর্কে কিন্তু আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট নিতে হবে। আচ্ছা, আপনারা একটু মাঝে মাঝে কমেন্ট করবেন আপনারা কি এনজয় করছেন কিনা, আর একটু প্রত্যেকে প্লিজ একটু শেয়ার করে দিবেন, কারণ এই আলোচনাগুলো আমি মনে করি এটি যথেষ্ট ইম্পর্টেন্ট। কেননা প্রশ্ন রিসার্চ করা, বিশেষ পরীক্ষায় প্রশ্ন হয়েছে সে প্রশ্নকে রিসার্চ করা এবং এটির আঙ্গিকে পরবর্তী বিসিএস এর যারা অ্যাপ্লিকেন্ট তাদেরকে একটা মেসেজ কনভে করা, আমি মনে করি এই সেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। বিদ্যাবাড়ির পক্ষ থেকে যে সেশনটির আয়োজন করা হচ্ছে, আপনারা যারা দেখছেন তারা প্রত্যেকে বেনিফিটেড হচ্ছেন, এবং আপনারা একটা শেয়ার করে দিবেন যাতে বাকিরাও কিন্তু বেনিফিটেড যাতে হতে পারে। প্লিজ একটু মাঝে মাঝে একটু কমেন্ট করবেন যে আপনারা এনজয় করছেন কিনা। দেখেন, একটা প্রশ্ন আসছে যে উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট G77 এর বর্তমান সদস্য সংখ্যা কত? এর মধ্য দিয়ে একটা প্রশ্ন কিন্তু আপনাকে একটা কনভে করলো যে এই যে উন্নয়নশীল দেশের জোট যেটি আমরা দেখলাম সেটা হচ্ছে G77। তাহলে এবার তো G77 থেকে প্রশ্ন এসেছে, আগামীতে কি G77 থেকে প্রশ্ন আসবে?
সেটা হতে পারে কিংবা নাও হতে পারে। অর্থাৎ এবার হয়তো G70 থেকে এসেছে, G77 থেকে এসেছে, পরবর্তীতে হয়তো বা G20 থেকে আসতে পারে, কিংবা তার পরবর্তীতে হয়তো বা G7 থেকে আসতে পারে, কিংবা আসিয়ান থেকে আসতে পারে, কিংবা GCC থেকে আসতে পারে, কিংবা সার্ক থেকে আসতে পারে, কিংবা বিমস্টেক থেকে আসতে পারে, কিংবা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসতে পারে। তাহলে আমরা আরেকটি মেসেজ কনভেড হলাম যে উন্নয়নশীল দেশের জোট যেমন G77, তেমনিভাবে ধনী দেশগুলো জোট হচ্ছে G20, উদীয়মান অর্থনীতির দেশ হচ্ছে ব্রিক্স, তেমনিভাবে তৃতীয় বিশ্বের দেশ হচ্ছে ন্যাম, তারপরে উন্নত দেশগুলোর জোট হচ্ছে G7। এখান থেকেও কিন্তু পরবর্তীতে প্রশ্ন আসতে পারে, যেটা ইতোপূর্বে এসেছে। কাজে আমরা এই প্রশ্ন থেকে মেসেজ কনভেড হলাম যে বিভিন্ন যে সংস্থাগুলো আছে যেটা বিভিন্ন টাইপের, সেখান থেকে কিন্তু আমাদের পরবর্তীতে 47 BCS কিংবা 48 BCS এ প্রশ্নটি আসতে পারে। যেহেতু এটি একটা বিশেষ ক্লাস এবং এই ক্লাসের সময় কিন্তু খুবই কম, সুতরাং আপনাদেরকে একটা কথা আমি বলবো, এটা ডিটেল কিন্তু আপনাদেরকে আমি ক্লাসে পড়াবো, কারণ ডিটেল আলোচনা করার সুযোগ কিন্তু এখানে নেই। তারপর আমি সংক্ষেপে আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে হুইচ টাইপ অফ কোশ্চেন্স ইউ মে বি ফেসড ইন নেক্সট BCS 47 অর 48 BCS। আশা করি আপনারা প্রত্যেকে এটি এনজয় করছেন এবং প্রত্যেকে আপনারা এটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যদি আমরা একটু দেখি, 2030 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে, এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অভিষ্ট লক্ষ্য? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অর্থাৎ 2030 সালের মধ্যে অর্জন করতে হবে ইউনাইটেড নেশনসের সদস্যভুক্ত দেশগুলোকে একটি গোল, সে গোলটির নাম হচ্ছে SDGs অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এর আগে কিন্তু আরেকটা গোল যেটা ছিল MDGs অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, সেটির মেয়াদ শেষ হয়ে গেছে। 16 থেকে 30 পর্যন্ত 17টি লক্ষ্য নিয়ে যে গোলটি, সেটির নাম হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এই গোলস থেকে এবার প্রশ্নটি এসেছে, কেননা বাংলাদেশের জন্য কিন্তু একটি একটা চ্যালেঞ্জ। বাংলাদেশ কিন্তু ইউনাইটেড নেশনসের একটি সক্রিয় সদস্য, কাজেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এর আগে একটি বিশেষ পুরস্কার পেয়েছেন, সেগুলো আরও ডিটেল আলোচনা হবে পরিবেশ নিয়ে কাজ করবার জন্য। হ্যাঁ, লিডারশিপ ক্যাটাগরিতে পেয়েছেন। এবারের প্রশ্নটি দিয়ে আমাদের একটা মেসেজ দিল, এবার যেমন SDG থেকে এসেছে, আগামীতে কিন্তু MDG থেকে আসতে পারে ইউনাইটেড নেশনসের। এবার হয়তোবা এখানে 1.2 টার্গেট হিসেবে এসেছে এবং সেটা হচ্ছে দরিদ্র নারী, পুরুষ, শিশু সংখ্যা কমিয়ে আনা। পরবর্তীতে হয়তোবা অন্য গোল থেকে প্রশ্ন আসবে। তাহলে একটা মেসেজ কনভেড হন, একটা সাজেশন প্রাপ্ত হন যে আমাদের পরবর্তীতে কিন্তু SDGর অন্য গোল থেকে আসতে পারে, কিংবা MDG থেকে প্রশ্ন আসতে পারে, বা অন্য জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। কাজেই নিশ্চিত থাকেন যে আপনারা এই প্রশ্নগুলো যদি আপনি রিসার্চ করেন, তাহলে PSCর প্রশ্ন সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা যদি আপনি তৈরি করতে পারেন, এবং যারা সম্পৃক্ত বা অভিজ্ঞ যারা প্রশ্ন রিসার্চ করেন তাদের কথাগুলো যদি আপনারা শোনেন, পরবর্তীতে আপনাদের BCS এ চাকরি পাওয়াটা খুব সহজ হয়ে যাবে। যে জন্য আমাদের শুরুতে কিন্তু ছিল শূন্য থেকে কিভাবে শুরু করবেন। অর্থাৎ আপনারা যারা 47 BCS এর কিংবা 48 BCS এর, তারা কিন্তু শুধুমাত্র ওই যে সিলেবাস নিয়ে পড়ে থাকেন। আরে বাবা, সিলেবাসে তো একটা কথা বলা আছেই, কিন্তু পাবলিক সার্ভিস কমিশন সে সিলেবাসের মধ্যে স্পেসিফিক তো করে দিইনি যে SDG থেকে প্রশ্ন আসবে নাকি MDG থেকে প্রশ্ন আসবে, হয়তো ইউনাইটেড নেশনস থেকে প্রশ্ন আসবে, হয়তো এটা বলে দিয়েছে ইনডিরেক্টলি। কিন্তু আমি তো আপনাকে রিসার্চ করে দেখাচ্ছি যে এবারে প্রশ্নটি এসেছে, আগামীতে হয়তো বা অন্য টাইপ থেকে প্রশ্ন আসবে, অন্য সংস্থা থেকে প্রশ্ন আসবে। কাজেই আপনারা বুঝতে পেরেছেন যে কেমন টাইপের প্রশ্ন আপনাদেরকে আগামীতে ফেস করতে হবে। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা, হ্যাঁ শব্দটি দেখেন, বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে প্রতিটা শতকে বা প্রতিটা সময়ে এক একটা দেশ ওয়ার্ল্ড পলিটিক্সকে কন্ট্রোল করতে চায়। সে ওয়ার্ল্ড পলিটিক্সকে কন্ট্রোল করবার জন্য কিছু প্যারামিটার থাকে, সেটা হয়তো ইকোনমিক পাওয়ারের কারণে, কিংবা মিলিটারি পাওয়ারের কারণে, কিংবা আইডিওলজির কারণে। আপনারা জানেন যে ওয়ার্ল্ড পলিটিক্সের যে পোলারাইজেশন হচ্ছে বর্তমানে, সে পোলারাইজেশনে পিপলস রিপাবলিক অফ চায়না এটি হচ্ছে একটি গ্লোবাল পাওয়ার। চায়না কিন্তু রিজিওনাল পাওয়ার না, এটি কিন্তু একটা গ্লোবাল পাওয়ার। চীনের যে ইকোনমিক গ্রোথ যেভাবে বাড়ছে, চীনের মিলিটারি পাওয়ার যেভাবে ইনক্রিজ হচ্ছে, বলা হচ্ছে আগামী দিনে বিশ্ব রাজনীতিতে চীন নেতৃত্ব দিবে। এবং যেটা নিয়ে আমেরিকার সাথে চীনের একটা কনফ্লিক্ট হচ্ছে, যেটাকে বলা হচ্ছে কোল্ড ওয়ার 2, যেটা আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বিটুইন সোভিয়েত রাশিয়া এবং আমেরিকার মধ্যে হয়েছে। কোল্ড ওয়ার 1 আপনারা অনেকে জানেন, সোভিয়েত কলাপস করেছে 1991-এ। এটির মধ্য দিয়ে বাইপোলারিটি কলাপস করেছে, বা সোভিয়েত কলাপস করার মধ্য দিয়ে সোভিয়েত এবং আমেরিকার মধ্য দিয়ে যে কোল্ড ওয়ার, সে কোল্ড ওয়ার সমাপ্ত হয়েছে। কিন্তু আগামীতে চাইনিজদের অর্থাৎ চীনের যে উত্থান হচ্ছে, সে উত্থানের মধ্য দিয়ে, এর আগে কিন্তু চীন থেকে একটা প্রশ্ন এসেছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ,
খেয়াল করেন এর আগে একটা প্রশ্ন এসেছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটার উদ্যোক্তা কিন্তু চায়না, এরকম ভাবে যেটাকে আমরা বলছি ওয়ান বেল্ট ওয়ান রোড, এবার কিন্তু আসছে বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা। মেসেজ কনভেড হন আগামীতে চীন সহ যে সমস্ত রাইজিং সুপার পাওয়ার কিংবা পটেনশিয়াল সুপার পাওয়ার পৃথিবীতে এমার্জ করতে যাচ্ছে, সেই সমস্ত দেশের যে ইনিশিয়েটিভগুলো আছে বা সেই ইনিশিয়েটিভকে কন্টেন করার জন্য, প্রোটেক্ট করার জন্য আমেরিকা এবং তার এলাইগুলো যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছে, তার মধ্যে যেটা আমরা যদি বলতে পারি ইন্ডিয়ান ওশান এবং প্যাসিফিক ওশানে আমেরিকা এবং তার মিত্র রাষ্ট্রগুলো কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে, যেটির নাম আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এটাকে প্রমোট করার জন্য কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ কিংবা অকাস, এই যে জিওপলিটিক্যাল যে টার্মগুলো আমি আপনাদেরকে বলছি, এগুলো কিন্তু বিশেষ পরীক্ষায় শুধু প্রিলিমিনারির জন্য না, এটা লিখিত পরীক্ষার জন্য, ইভেন ভাইবা বোর্ডের জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। আমি যেহেতু বিসিএস এর ভাইবার স্টুডেন্ট পড়াই, বিদ্যাবাড়িতে আমি হেড অফ ভাইবা প্রোগ্রাম হিসেবে দায়িত্বে আছি। বিদ্যাবাড়িতে বিসিএস এর ভাইবার কার্যক্রম শুরু হয়েছে, কার্যক্রম চলছে। কাজে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে এই তথ্যগুলো শুধু প্রিলিমিনারির জন্য না, এটা আগামী দিনে বিসিএস পরীক্ষায় চাকরি পাওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট। কাজে এই মেসেজটা দিয়ে আমি কনভে করতে চাচ্ছি আপনাদেরকে, যে মেসেজটা সেটা আগামী দিনে চীনের সাথে আমেরিকার যে ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে যে কি হতে পারে, কিছু জিওপলিটিক্যাল টার্মিনোলজি, এটা হয়তো বা বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা হিসেবে এসেছে। আগামীতে হয়তো হতে পারে যে ওয়ান বেল্ট ওয়ান রোড বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এরকমভাবে বিভিন্ন জায়গা থেকে প্রশ্নটি আসতে পারে। আচ্ছা, তাহলে উত্তরটি হবে এখানে চায়না। আচ্ছা, একটু কমেন্ট করেন যে আমি কি আপনাদের একটু ব্যাখ্যাটা বেশি দিচ্ছি? হ্যাঁ, এটা একটা ইন্টারেক্টিভ ক্লাস। একটু কমেন্ট করেন যে আমি কি আপনাদের একটু বেশি ব্যাখ্যা দিচ্ছি? হ্যাঁ, একটু খেয়াল করেন। না, ঠিক আছে, আপনারা সবাই এনজয় করছেন তো? যে একেবারে ব্যাখ্যা না দিলে তো হয় না, একটু সময় নিয়ে একটু ব্যাখ্যা একটু শুনতে হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যাকে বলা হয় সংক্ষেপে আইএলও, এর সদস্যপদ লাভ করেছে? উত্তর হচ্ছে 1972 সালে। আচ্ছা, এই প্রশ্নটা পিএসসি কেন দিয়েছে, এটা লজিকটা কি? আপনি পরীক্ষা দিচ্ছেন বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএস, তাহলে বিসিএস, বি এই যে লেটারটি, এটা একটা দেশকে ইন্ডিকেট করে, সে দেশটির নাম হচ্ছে বাংলাদেশ। তাহলে আপনি যখন বাংলাদেশ সিভিল সার্ভিসে কোয়ালিফাই করবেন, অর্থাৎ বিং কোয়ালিফাইড ইন বাংলাদেশ সিভিল সার্ভিস, your first and foremost duty to represent Bangladesh in home and abroad, দেশের বাইরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। বিশেষ ক্যাডার অফিসার যখন আপনি হবেন, গভর্নমেন্টের যে পলিসিগুলো সেগুলো ইমপ্লিমেন্ট করা এবং সেই পলিসি মেকিং এ আপনার রোল প্লে করা। তাহলে আপনি যে বাংলাদেশের একজন নাগরিক, আপনি যে বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন গর্বিত সদস্য, আপনি কি জানবেন না যে ইন্টারন্যাশনালি বাংলাদেশ কিভাবে কানেক্টেড? ইনফ্যাক্ট কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে বাংলাদেশ সদস্য হয়েছে, কত সালে হয়েছে, এটা আপনার জানা দায়িত্ব এবং কর্তব্য। কাজে পিএসসি কিন্তু এটা প্রশ্নটি করতে ভুল করেনি, এবং এই জাতীয় প্রশ্ন এর আগেও এসেছে। এবার হয়তোবা আইএলওর সদস্য কবে হয়েছে, এর আগে হয়তোবা আইএমএফ এর সদস্য কবে হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক এডিবির সদস্য কবে হয়েছে, পরবর্তীতে হয়তো অন্য সংস্থায় কবে বাংলাদেশ মেম্বার হয়েছে, সে প্রশ্নটি আসতে পারে। কাজে এখান থেকে একটা মেসেজ কনভেড হন যে বাংলাদেশ কোন কোন সংস্থার সদস্য এবং কত সালে সদস্য হয়েছে, বা আগামীতে কোন কোন সদস্য কোন কোন সংস্থায় হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বা দরকার রয়েছে, সেটা আসতে পারে। আপনি কি জানেন যে প্রশ্নটির আরেকটি চমৎকার একটা ব্যাখ্যা আছে, লজিক্যাল ব্যাখ্যা আছে? আপনারা জানেন যে আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের বিভিন্ন দেশকে সে কন্ট্রোল করতে চায়, তাদেরকে কিছু কিছু এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তার মধ্যে আমেরিকা আমাদেরকে বলছে যে তোমাদের দেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, বা আমাদেরকে ইন্ডিকেশন দিচ্ছে, বিশেষ করে লেবার রাইটস যেটা অর্থাৎ শ্রমিকদের অধিকার, এই অধিকারগুলোকে তোমাকে নিশ্চিত করতে হবে। এভাবে ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকে আমরা যে জিএসপি প্লাস সুবিধা পাচ্ছি, আমেরিকার কাছ থেকে যে জিএসপি সুবিধাগুলো পেতাম, এটা ওই যে রানা প্লাজাতে ঝামেলা হওয়ার কারণে সেটা তারা বন্ধ করে দিয়েছে। কাজে আমরা কিন্তু একটা মেসেজ কনভেড হচ্ছে, এই যে আইএলও মানে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে কাজ করে, শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে। কাজে এটা যেহেতু রিসেন্ট ইস্যু এবং এটা ইউনাইটেড নেশনস একটি অর্গান, এখান থেকে আপনাকে প্রশ্নটি করা হয়েছে। আগামীতে হয়তো অন্য ইস্যু থেকে প্রশ্ন আসবে, এবং সেই ইস্যুটা কোনটি গুরুত্বপূর্ণ সেটার আঙ্গিকে কিন্তু আপনারা যারা 47 বা 48 বিসিএস স্টুডেন্ট, তাদেরকে কিন্তু সেখান থেকে পড়ানো হবে বা সেই আঙ্গিকে আপনাদেরকে প্রস্তুত করা হবে। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল আপনারা জানেন সৌদি আরব। আপনি বিসিএস ক্যাডার অফিসার হবেন, আপনার ইকোনমি কিসের ওপর ডিপেন্ডেন্ট? ফরেন রেমিটেন্সের ওপর ডিপেন্ডেন্ট, এক্সপোর্টের ওপর ডিপেন্ডেন্ট,
এই বিষয়গুলো আপনি জানবেন না যে কোন দেশে বাংলাদেশের নারী শ্রমিকরা যাচ্ছে, সেখান থেকে আমাদের রেমিটেন্স কি আসছে, সেই রেমিটেন্স আমাদের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ হিসেবে জমা হচ্ছে। সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ যত বাড়ছে ইকোনমিক্যালি তত বেশি আমরা সিকিউরড হচ্ছে, আমাদের আমদানি ব্যয় মেটানোর জন্য আমাদের নির্ভর হচ্ছে। কাজে আপনাকে কিন্তু এটা জানতেই হবে যে কোন দেশে আমাদের নারী শ্রমিক রয়েছে, কিংবা কোন দেশে আমাদের বেশি নারী শ্রমিক রয়েছে, কোন দেশ থেকে আমরা বেশি রেমিটেন্স পাচ্ছি, কোন দেশ থেকে আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট পাচ্ছি। মাইন্ড ইট, কতটা ম্যাসিউড প্রশ্ন, আমি তো মনে করি এটা খুবই ম্যাসিউড প্রশ্ন এবং এটা বিসিএস লেভেলের প্রশ্ন। এবার পিএসসি কিছু প্রশ্ন করছে, সত্যি আসলে পিএসসিকে আমি থ্যাঙ্কস গিভ করছি যে পিএসসি অনেকটা মানে ট্র্যাডিশনাল থেকে একেবারে যুগোপযোগী হয়েছে, যেটা আপনারা অনেকেই মানে যদিও এটা অপ্রাসঙ্গিক যে এখনকার বিসিএস পরীক্ষার যে ভাইবার প্রশ্নের প্যাটার্ন, রিটেন টেস্টের প্রশ্নের প্যাটার্ন, যেটা 45th বিসিএস এর লিখিত পরীক্ষা হয়েছে, আপনারা যদি প্রশ্নটি দেখেন কতটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে, মানে গদবাঁধা মুখস্থ বিদ্যা থেকে পিএসসি সরে এসেছে। পিএসসি চাচ্ছে একজন আগামী দিনের মানে ফিউচার ক্যাডার অফিসার, তাকে হতে হবে শুধুমাত্র ইনফরমেটিভ না, তার মধ্যে অ্যানালিটিক্যাল পাওয়ার থাকতে হবে, তার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং থাকতে হবে। ইভেন ওয়ার্ল্ড পলিটিক্স কোন দিকে যাচ্ছে, বাংলাদেশে ওয়ার্ল্ড পলিটিক্স সাথে কতটা কানেক্টেড, সেই বিষয়গুলো কিন্তু জানানো হচ্ছে যারা আগামী দিনে ক্যাডার অফিসার হিসেবে আসছেন তাদের মধ্য থেকে জানতে চাওয়া হচ্ছে। পরবর্তী প্রশ্ন যে COP28 সম্মেলনটি কি সম্পর্কিত? এটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। খুবই লজিক্যাল প্রশ্ন, খুবই লজিক্যাল প্রশ্ন। একবিংশ শতকের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন। এই যে বিশ্বব্যাপী গ্লোবাল ওয়ার্ম হচ্ছে, আপনারা প্রত্যেকে জানছেন যে এখন কিন্তু আমাদের বিভিন্ন জেলাতে, বাংলাদেশের বিভিন্ন জেলাতে তাপমাত্রা কিন্তু বাড়তেছে, যেটা হিট অ্যালার্ট জারি করা হচ্ছে। এটা কেন হচ্ছে? এই যে আমরা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়াচ্ছি, গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে, এতে করে কিন্তু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং ক্লাইমেট চেঞ্জের কারণে সি লেভেল বাড়ছে এবং যেগুলো নিচু জায়গা সেগুলো তলিয়ে যাচ্ছে বা যাবে। আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, সেই জাতিসংঘের একটি জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে এমন একটি সংস্থা, তার প্রতিবেদনে বলা হচ্ছে 2050 সাল নাগাদ বাংলাদেশের ব্যাপক অঞ্চল সমুদ্রের নিচে তলিয়ে যাবে। কাজে এই বিষয়টা কি আমাদেরকে ভাবনায় ফেলে না? এবং এই যে কপ সম্মেলন, যেটি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে বিরূপ প্রভাব বিশ্ববাসীকে যাতে ক্ষতি করতে না পারে, এই জন্য বিশ্বের দেশগুলো তারা এই যে COP20 মানে কনফারেন্স অফ দ্য পার্টিস, তো মূলত এই সম্মেলনটি হচ্ছে জলবায়ু পরিবর্তন নিয়ে। এখান থেকে আমরা একটা মেসেজ পেলাম যে COP20 পরবর্তীতে হয়তো বা COP19 নিয়ে আসতে পারে, এবার হয়তো জলবায়ু পরিবর্তন নিয়ে আসছে, এবার অন্য পরবর্তীতে হয়তো অন্য বিষয় নিয়ে আসতে পারে। কাজেই এই বিষয়টি বা প্রশ্নটি যথেষ্ট প্রাসঙ্গিক। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2023 অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে আছে? আমরা জানি আফগানিস্তান। এটি যদিও এটি আমরা সার্কভুক্ত একটি দেশ, কিন্তু এই দেশটি আমরা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যদি আমি বলি, সেটা হচ্ছে ফান্ডামেন্টালিজম বা মৌলবাদ, এরা কিন্তু প্রমোট করে আফগানিস্তান, সে ফ্রম দ্য ভেরি বিগিনিং। কাজে এখানে মূল ব্যাপারটা হচ্ছে টেরোরিজম। যদিও টেরোরিজম ব্যাপারটা আপেক্ষিক, আজ পর্যন্ত বিশ্ব সংস্থা কোনো সংস্থা এই টেরোরিজমকে ডিফাইন করতে পারেনি যে হোয়াট ইজ টেরোরিজম বা সন্ত্রাসবাদ কি, বা সন্ত্রাসবাদের সংজ্ঞাটা কি, এটা কিন্তু কেউ ডিফাইন করতে পারেনি। কিন্তু আমরা যদি দেখি আফগানিস্তানে মার্কিন ট্রুপস উইথড্র হয়ে গেছে এবং মার্কিন ট্রুপস উইথড্র হওয়ার পরে সেখানে একটা দল ক্ষমতায় এসেছে, আপনারা জানেন সে দলটির নাম কি। এবং সেখানে যে বিভিন্ন কর্মকাণ্ডগুলো হচ্ছে, তাতে ওয়ার্ল্ড যে বিভিন্ন রিপোর্টগুলো, সেই রিপোর্টগুলো বলছে যে কোন দেশটি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে আছে। এখান থেকে আমরা যে প্রশ্নটি পেলাম, এবার হয়তো সন্ত্রাসবাদের ঝুঁকি হিসাবে আসছে, এর আগের বিশেষে দেখবেন যে গণতন্ত্রের সূচক নিয়ে আসছে, তাহলে গণতন্ত্রের সূচক নিয়ে আসছে, এবার সন্ত্রাসবাদের ঝুঁকি নিয়ে আসছে। হয়তো কোনো দেশ আসতে পারে অস্ত্রের দিক থেকে শীর্ষ দেশ কোনটি, কিংবা অন্য দিক থেকে সামরিক ক্ষেত্রে কোন দেশটি শীর্ষে অবস্থান করছে। এরকমভাবে আপনাকে কিন্তু একটা সিদ্ধান্তে আসতে হবে যে সন্ত্রাসবাদ হতে পারে, শান্তি সূচক হতে পারে, গণতন্ত্র হতে পারে, মানবাধিকার হতে পারে, গণমাধ্যমের স্বাধীনতা হতে পারে। কাজেই আমরা কিন্তু একটা মেসেজ কনভে হলাম যে এই প্রশ্নের মধ্যে দিয়ে আমাদের আগামী থেকে প্রশ্ন আসতে পারে। দেখেন পরবর্তী প্রশ্নটি, বৈশ্বিক শান্তি সূচক 2023 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? সকলে আমরা জানি আইসল্যান্ড। তাহলে এই যে শান্তি সূচক 2023, তার মানে আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, প্রতি বছর যে বিভিন্ন সূচকগুলো হয়, দুর্নীতির ক্ষেত্রে হতে পারে, কিংবা হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, এরকম একটা সূচক হতে পারে। ডেমোক্রেটিক দিক থেকে এগিয়ে আছে কোন দেশটি, পিছিয়ে আছে কোন দেশটি, সেটা হতে পারে। টেরোরিজমের দিক থেকে কোন দেশটি এগিয়ে আছে, পিছিয়ে আছে, সেটা হতে পারে। কাজে আমরা এখান থেকে একটা মেসেজ কনভেড হলাম যে এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু পরবর্তীতেও করতে পারে। তো প্লিজ আপনারা অনেকে কমেন্ট করছেন, খুব ভালো লাগছে, একটু প্লিজ কমেন্ট করেন যে আমি যে আলোচনাগুলো আপনাদেরকে করছি আপনাদের কাছে ইফেক্টিভ মনে হচ্ছে কিনা,
এবং একই সাথে মেসেজগুলো আপনারা কনভেড হচ্ছেন কিনা, হ্যাঁ, অর্থাৎ কোনো প্রকার প্রযুক্তিগত কোনো ত্রুটি হচ্ছে কিনা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা, কিংবা আলোচনাগুলো আপনাদের মধ্যে একটা পরিবর্তন আনছে কিনা, একটু কমেন্ট করেন প্লিজ। তাহলে কি হবে, আপনাদের প্রতি আমি আরো বেশি রেসপন্সিভ হব, কিংবা আমি বুঝতে পারবো যে আসলে এই আলোচনাটা আপনাদের জন্য কতটুকু ইফেক্টিভ হচ্ছে। এবং আপনারা জানেন যে আমাদের বিদ্যাবাড়িতে কিন্তু 47 BCS এবং 48 BCS এর ভর্তি কার্যক্রম চলছে। আপনারা যারা অ্যাডভান্স ভর্তি কার্যক্রমে সম্পৃক্ত হতে চাচ্ছেন, আচ্ছা আপনারা একটু যোগাযোগ করবেন। পরবর্তী প্রশ্ন যেটি, সেটি হচ্ছে যে হ্যাঁ, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন কিনা, একটু আপনারা একটু কমেন্ট করেন তো প্লিজ, একটু আমাকে একটু কমেন্ট করে বলেন যে আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ একটু কমেন্ট করেন। আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন যেহেতু এটি একটা অনলাইন কার্যক্রম। খুব ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, চমৎকার স্যার, অনুপ্রেরণা পাচ্ছি, হ্যাঁ ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আপনারা বিদ্যাবাড়ির সাথে ছিলেন, আছেন এবং থাকবেন, এবং আমাদের প্রত্যেকটা ক্লাস ইফেক্টিভ হবে। আমি আপনাদেরকে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যে আমরা 7 দিন ধরে একটা প্রোগ্রাম শুরু করেছি, এই 7 দিন আপনারা পরপর ক্লাসগুলো করবেন। এবং যদি আপনাদের কাছে প্রমাণিত হয়, আমি গতদিনও বলছিলাম যে এখানকার যে টিচার্স কোয়ালিটি, টিচারদের কোয়ার্ডিয়ালিটি এবং আমাদের ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছু, যে আপনাদের জন্য চাকরি পাওয়ার জন্য যে আমরা আন্তরিক, এটা ইট ওয়াজ এগেনস্ট প্রুভেন হলো, এটা আবার কিন্তু প্রমাণিত হলো। ভেরি গুড, আপনারা সাথে আছেন, থাকবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে বার বিধি, দ্য 12 টেবলস কি? এটা হচ্ছে রোমান আইনের ভিত্তি। দেখেন, এটার মধ্যে দিয়ে আমাদের একটা মেসেজ দিল, বিভিন্ন আইন থেকে প্রশ্ন কিন্তু হতে পারে। একবার কিন্তু প্রশ্ন আসছিল, হ্যাঁ একবার কিন্তু প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে ম্যাগনা কার্টা নিয়ে, রাজা জন কর্তৃক 1215 সালের 15 জুন ম্যাগনা কার্টা। এবার কিন্তু আসছে বার বিধি। তার মানে এই যে ম্যাগনা কার্টা রিপিট হতে পারে, বার বিধি, আরো কিছু বিধি আছে পৃথিবীতে, যেমন পেনাল কোড বা দণ্ডবিধি, যেটা বিসিএস এর ভাইবার স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয়। হ্যাঁ, দণ্ডবিধি 1860 সালে, তারপর ফৌজদারি কার্যবিধি সিআরপিসি 1898 সালে, এভিডেন্স অ্যাক্ট সাক্ষ্য আইন 1872 সালে, এগুলো কিন্তু আপনাকে পরীক্ষায় দিতে পারে। কাজেই এটা আপনাকে মাথায় রাখতে হবে। সিয়াচেন হিমবাহ নিয়ে কোন দুটি দেশের মধ্যে, মানে কোন দুটি দেশের মধ্যে সিয়াচেন হিমবাহ অবস্থিত, এটি আপনারা সকলে জানেন, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। আচ্ছা, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সমস্যা হলে পারে, সেটা সিভিল সার্ভিসে কেন আসবে? কেন আপনি বুঝতেছেন না যে আজকে আমরা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভেরেন বাংলাদেশ, বাট ওয়ান্স আপন এ টাইম আমরা কিন্তু পাকিস্তানের অংশ ছিলাম। ইন 1971 উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভেরেন থ্রু লিবারেশন ওয়ার। কাজে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের কোনো কনফ্লিক্ট, এটা কিন্তু আমাদেরকেও নাড়া দেয়। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে দুটি রাষ্ট্র কিন্তু পরমাণু সক্ষমতা সম্পন্ন রাষ্ট্র। পৃথিবীতে পরমাণু সক্ষমতা রাষ্ট্র কিন্তু 8টি, তার মধ্যে ইন্ডিয়া 1974-এ, পাকিস্তান 98-এ। এবং এই দুটি রাষ্ট্রের মধ্যে কোনো ঝামেলা যদি হয়, এটা শুধুমাত্র রিজিওনালি কিন্তু এটা ইফেক্টেড হয় না, এটা কিন্তু ওয়ার্ল্ড পলিটিক্সকে কিন্তু এটা ছড়িয়ে যায়। কাজেই এই প্রশ্নটা এবার পরীক্ষা এসেছে, আগামীতে হয়তো এখান থেকে অন্য প্রশ্ন পরীক্ষা আসতে পারে, যেমন ডোকলাম নিয়ে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, ডোকলাম নিয়ে প্রশ্ন আসতে পারে, ডোকলাম নিয়ে কার কার মধ্যে বিরোধ আছে। এবার হয়তো সিয়াচেন হিমবাহ নিয়ে প্রশ্ন আসছে, তারপরে হয়তো বা আরো অন্য টাইপ থেকে প্রশ্ন আসতে পারে, গোলান মালভূমি নিয়ে প্রশ্ন হতে পারে, তারপরে এই যে আরাকান আর্মি যেটা মিয়ানমার হচ্ছে, সেখান থেকে প্রশ্ন হতে পারে। কাজে প্রত্যেকটা প্রশ্ন পিএসসি আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমি আপনাদেরকে আজকে যেভাবে ভেঙে ভেঙে জিনিসগুলো বুঝাচ্ছি, এই জিনিসগুলো নিয়ে খুব কম টিচারের বাংলাদেশে এটা নিয়ে গবেষণা আছে। আমি এতটুকু আপনি চ্যালেঞ্জ দিয়ে বলছি। এবং আপনারা যে ক্লাসগুলো করছেন, বুঝতে পারছেন যে এই আলোচনাগুলো আপনাদের জন্য কতটা ইফেক্টিভ। এবং পরপর যে 7 দিন যে ক্লাস হবে বিদ্যাবাড়িতে, প্রত্যেকটা শিক্ষক তার সাবজেক্ট থেকে এভাবে আপনাকে বুঝাবেন। আশা করি আপনারা ক্লাসগুলো দেখবেন, শুনবেন, এবং আশা করি আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন। আচ্ছা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, আবার দেখেন সে এসডিজি থেকে প্রশ্ন আসছে, চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি? দেখেন, মানসম্মত শিক্ষা, এসডিজি। আমি আবারও বলছি, 2030 সালের আগ পর্যন্ত এই এসডিজি আগামী বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ। এবার হয়তো বা মানসম্মত শিক্ষা নিয়ে আসছে, আগামীতে হয়তো অন্য জায়গা থেকে প্রশ্ন হতে পারে। এসডিজি ইম্পর্টেন্ট, এমডিজি ইম্পর্টেন্ট। দেখেন, প্রত্যেকটা প্রশ্ন আমি আপনাকে বুঝাই দিচ্ছি যে আগামীতে কিন্তু এখান থেকে প্রশ্ন হতে পারে। এনভায়রনমেন্টাল ইস্যুস বলে একটা টপিক আছে, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ইস্যুস এবং ডিপ্লোমেসি, বর্তমান বিশ্বের অন্যতম একটি আলোচিত সমস্যা। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার ক্লাস সবসময় অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট। আমি বিশ্বাস করি আমাদের এখানে যারা ক্লাস নিচ্ছেন প্রতিটা শিক্ষকই তাদের জায়গা থেকে বেস্ট, এবং আপনাদের প্রতি অনেক আন্তরিক। শোনেন, পৃথিবীতে একটা কথা মনে রাখবেন, স্ট্রংলি বিলিভ করি আমি, ইন দিস ওয়ার্ল্ড নো বডি ইজ আলটিমেটলি নাথিং অর এভরিথিং। আমি কিন্তু সব জানতাম না, আপনি সব জানতাম না,
পৃথিবীতে প্রত্যেকেই কিন্তু কেউ সব জানতা না, প্রত্যেকটা ব্যক্তি কিছু না কিছু জানে। আমি আপনাকে যে মেসেজটা দিচ্ছি, এবারের বিসিএস পরীক্ষায় পরিবেশ নিয়ে দেখেন কি প্রশ্নটি আসছে। এই যে জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি, এটা এর আগেও বিসিএস এসেছে। এর মধ্যে কয়েকটা প্রোটোকল খুবই ইম্পর্টেন্ট, এই যে কার্টাগেনা প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, হ্যাঁ, এরকম ভাবে কিছু কনভেনশন আছে, ভিয়েনা কনভেনশন আছে। এভাবে পরিবেশ নিয়ে কাজ করছে কিছু কিছু সংস্থা। বিশেষ করে আমি যদি আপনাকে বলি যে এই যে কার্টাগেনা প্রোটোকলটা, এবারে বিসিএস যে প্রশ্নটা আসছে কার্টাগেনা প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল যেটা ওজোন স্তর নিয়ে আসছে, কিয়োটো প্রোটোকল যেটা জাপানে হয়েছে সেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা রোধ সংক্রান্ত প্রশ্নগুলো আসছে। তাহলে এবারে কার্টাগেনা প্রোটোকল আসছে, পরবর্তীতে মন্ট্রিল প্রোটোকল আসতে পারে, পরবর্তীতে কিয়োটো প্রোটোকল আসতে পারে। কাজেই একটা মেসেজ আমরা কনভে হলাম, পরিবেশ নিয়ে যে চুক্তিগুলো হয়েছে, যে কনভেনশনগুলো হয়েছে, যে প্রোটোকলগুলো হয়েছে, সেগুলো অলওয়েজ ইম্পর্টেন্ট। আমরা সেখান থেকেও কিন্তু প্রস্তুতিটা নেব। আচ্ছা, আমি একটু ব্যাখ্যা একটু বেশি দিচ্ছি আপনাদেরকে, একটু সংক্ষেপে বলা তো মুশকিল, তাই না? হ্যাঁ, ভেরি গুড, আপনারা অনেকে কমেন্ট করছেন, একটু শেয়ার করে দিবেন প্রত্যেকে। ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? দেখেন, পরিবেশবাদী আন্দোলন। এবার দেখেন এনভায়রনমেন্টাল ইস্যুস থেকে কি কি প্রশ্ন আছে। জলবায়ু এবং ক্লাইমেট এবং এনভায়রনমেন্ট, এই ইস্যুসগুলো কেন ইম্পর্টেন্ট? আপনাদেরকে আগেই বলেছি, বর্তমানে আচ্ছা, আপনারা অনেকে আমাকে চেনেন যে বরিশাল থেকে ক্লাস করছেন, ভালো আছে আলহামদুলিল্লাহ। বর্তমানে বিশ্বের মানুষগুলো যে সমস্ত ঝুঁকির মধ্যে আছে, তার মধ্যে আছে প্রভার্টি, হাঙ্গার, ক্লাইমেট চেঞ্জ ইস্যুস, নিউক্লিয়ার উইপন্সের অ্যাবিউজ, পরমাণু যুদ্ধ যদি বাধে, এই যে এটা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ, বিভিন্ন সংস্থা আন্দোলন করছে। যেমন এর আগে আসছিল গ্রিন পিস নিয়ে, বিশেষ করে কি গ্রিন পিস নিয়ে কয়েকবার প্রশ্ন আসছে, পরিবেশ নিয়ে কাজ করে। তারপর আইকান নিয়ে প্রশ্ন আসছে, এবার কিন্তু আসছে হচ্ছে ফ্রাইডে ফর ফিউচার। কিছু কিছু ব্যক্তি আছে এর সাথে রিলেটেড, যেমন গ্রেটা থুনবার্গ সুইডেনের। আমি আপনাকে খুব সংক্ষেপে বলছি, এগুলো আপনাদেরকে ক্লাসে পড়াবো ইনশাল্লাহ, সময় কম, বেশি ব্যাখ্যা দিলে হয়তো আপনারা বলবেন যে স্যার ব্যাখ্যা একটু বেশি হয়ে যাচ্ছে, অনেকে হয়তো এটা কমেন্টও করছে, কিন্তু ব্যাখ্যা না দিলেও কিন্তু হয় না। কাজে একটা মেসেজ আমরা কনভেট হলাম, এই যে পরিবেশগত ইস্যু বা জলবায়ু পরিবর্তনগত ইস্যু আগামী দিনের বিশেষ পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। আন্তর্জাতিক আদালত, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এর সভাপতির মেয়াদ কত বছর? এটা 3 বছর। এর আগে কিন্তু বিশেষ পরীক্ষা আসছিল, সদস্য সংখ্যা কত? সেটা হচ্ছে 15 জন। আন্তর্জাতিক আদালতের বিচারকদের মেয়াদ হচ্ছে 9 বছর, আর বিচারকের সংখ্যা হচ্ছে 15 জন। আর এবার কিন্তু আসছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যিনি সভাপতি, তার মেয়াদ কতদিন? সেটা হচ্ছে যে 3 বছর। মাইন্ড ইট, এটা কিন্তু ইউনাইটেড নেশনস থেকে আসছে, এবং এটা আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে আসছে। হয়তো নেক্সট বিসিএস ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল থেকে আসতে পারে, জেনারেল অ্যাসেম্বলি থেকে আসতে পারে, হেডকোয়ার্টার্স থেকে আসতে পারে। কাজে দেখেন, ইউনাইটেড নেশনস থেকে প্রতি বিসিএস এ প্রশ্ন আসছে, এবারেও আসবে, এবং এবার হয়তো এটা আসছে, পরবর্তীতে আমরা 47 বিসিএস এর জন্য, 48 বিসিএস এর জন্য হয়তো অন্য প্রশ্নের সম্মুখীন আমরা হতে পারি। আচ্ছা, উত্তর আটলান্টিক চুক্তি, যেটা আমরা বলি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো, এটা হচ্ছে আর্টিকেল 5। এটার ব্যাখ্যা আমি দিয়েছি যেদিনকে আমরা প্রশ্ন সলভ করি। 1949 এর 4 এপ্রিল ন্যাটো ওয়াজ এস্টাবলিশড টু কন্টেন সোভিয়েত রাশা। 1949 সালে 4 এপ্রিল ন্যাটো গঠিত হয়। ন্যাটো মূলত একটি উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে এই সংস্থা গঠিত হয় আমেরিকার নেতৃত্বে। এটির উদ্দেশ্য হচ্ছে সোভিয়েতকে কাউন্টার করা ওয়ার্ল্ড ওয়াইড। তো ন্যাটোর এখানে পরিষ্কার বলা আছে, ন্যাটোর যে চার্টার, সেই চার্টারের 5 আর্টিকেল, যেটি 5 নম্বর আর্টিকেলে বলা হলো যে যারা ন্যাটোর মেম্বার, অর্থাৎ যারা ন্যাটো নামক সংস্থাটি বর্তমানে 32টা মেম্বার, সর্বশেষ সুইডেন, এর আগে বিসিএস ন্যাটো থেকে আসছে, কয়েকবার আসছে, এবারও কিন্তু ন্যাটো থেকে আসছে। ন্যাটোর যারা মেম্বার, সেই মেম্বারের কোনো একটি রাষ্ট্র যদি, ধরেন ন্যাটোর 32টা মেম্বার, তাই না, সে 32টা রাষ্ট্রের কোনো একটি রাষ্ট্র যদি অন্য কোনো রাষ্ট্র কর্তৃক যদি আক্রান্ত হয়, তাহলে ধরে নেওয়া হবে এই 32টা রাষ্ট্রকে আক্রমণ করা হয়েছে। তখন ন্যাটোভুক্ত 32টা রাষ্ট্র আক্রমণকারী রাষ্ট্রকে আক্রমণ করবে। দিস ইজ কল্ড কালেকটিভ ডিফেন্স, দিস ইজ কল্ড কালেকটিভ সিকিউরিটি, বা বাংলায় বলা হয় যৌথ নিরাপত্তা বা সমষ্টিগত নিরাপত্তা। এটা বলা হচ্ছে 5 নম্বর আর্টিকেলে। এখন আপনি আমাকে বলতে পারেন, স্যার ন্যাটো থেকে কেন বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছে? ন্যাটো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিলিটারি অ্যালায়েন্স, এবং এটি বিশ্বের লার্জেস্ট মিলিটারি অ্যালায়েন্স। এর সদস্য সংখ্যা বর্তমানে 32টি, শুরু হয়েছিল 12টি রাষ্ট্র নিয়ে, এবং এর গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। ইভেন যদি রাশিয়া ইউক্রেন ওয়ার যদি আপনি দেখেন, সেখানে কিন্তু রাশিয়া ইউক্রেনকে অ্যাটাক করেছে, এটা কিন্তু ন্যাটোর একটা ইস্যুস, কারণ ইউক্রেন চাচ্ছে ন্যাটোর মেম্বার হতে। ইউক্রেন যদি ন্যাটোর মেম্বার হয়, আর ন্যাটোর ট্রুপস যদি ইউক্রেন অঞ্চলে ডিপ্লয়েড হয়, রাশিয়া যদি ইউক্রেনকে অ্যাটাক করে, তাহলে আলটিমেটলি রাশিয়া ন্যাটোর প্রতিটা রাষ্ট্রকে অ্যাটাক করেছে অ্যাকর্ডিং টু 5 আর্টিকেল অফ ন্যাটোর চার্টার।
এই জন্য কিন্তু রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট হচ্ছে। এটা নিয়ে আমি ক্লাসে আপনাদের ডিটেল পড়াবো, আপনাদের ব্যাখ্যা দিতে পারছি না, অল্প সময়ের জন্য এসেছি। কাজে আপনারা মনে রাখবেন এই প্রশ্নটি যেমন এবার আর্টিকেল 5 থেকে এসেছে, পরবর্তীতে হয়তো বা ন্যাটোর অন্য প্রশ্ন থেকে আসতে পারে, কিংবা হয়তো অকাশ থেকে আসতে পারে, কোয়াড থেকে আসতে পারে, সিয়াটো থেকে আসতে পারে, সেন্টো থেকে আসতে পারে, ওয়ারশো প্যাক্ট থেকে আসতে পারে। আপনারা যারা ক্লাস করছেন নিশ্চয়ই আমি যে ওয়ার্ডগুলি ইউজ করছি এটার কতটা রিচ ওয়ার্ড এবং এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য কতটা ইম্পর্টেন্ট, এটা আপনার বিশেষ পরীক্ষার জন্য পার্টিসিপেট করবেন, প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবা, তখন আপনারা বুঝবেন যে এই কথাগুলো আপনার জন্য কতটা হেল্পফুল এবং কতটা ইফেক্টিভ। আচ্ছা, আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? এটা হচ্ছে উদারবাদ। এটা অনেকে ব্যাখ্যা ভুল দিয়েছে, এটা আনসার হবে উদারবাদ। তার মানে আন্তর্জাতিক বিভিন্ন যে তত্ত্বগুলো আছে, উদারবাদ আছে, বাস্তববাদ আছে, মার্ক্সবাদ আছে, লেনিনবাদ আছে, মাওবাদ আছে, বিভিন্ন যে বাদগুলো আছে সেগুলোও কিন্তু আপনাকে পড়তে হবে। থ্যাংক ইউ সো মাচ। একটু মেসেজ কনভেট হন। 47তম বিসিএস, হ্যাঁ, যেহেতু 46 বিসিএস পরীক্ষাটা হয়ে গেছে, আমরা কিন্তু 47 বিসিএস এর কার্যক্রম শুরু করে দিয়েছি। 47 বিসিএস অনেকে ভর্তি হয়ে গেছে, 48 বিসিএস অনেকে ভর্তি হয়ে গেছে। কাজেই আপনারা মনে রাখবেন যে এই যে 47 বিসিএস এর মানে একটা বিশেষ ডিসকাউন্টে 50% মেগা ছাড়ে আপনাদের 47 বিসিএস স্পেশাল কেয়ার লাইভ ব্যাচে ভর্তি চলছে। এই ব্যাপারে যদি আপনারা খেয়াল করে দেখেন, আমাদের শ্রদ্ধেয় মুকুল স্যার আছেন যিনি অত্যন্ত নিবেদিত প্রাণ আপনাদের জন্য। হ্যাঁ, হাজার বেকারের স্বপ্ন, 10টা আমি যদি বলি যে তারা যে স্বপ্ন দেখে একটা সরকারি চাকরি পাওয়ার জন্য, সিভিল সার্ভিস সহ, স্যারের প্রতি আমি সম্মান রেখেই বলছি যে আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা আছেন, হ্যাঁ, তারা সঠিক গাইডলাইন পাচ্ছেন না, স্যার সেই সুযোগটা করে দিয়েছে আপনাদের অনলাইন প্ল্যাটফর্ম। কাজেই আপনারা একটু মনে রাখবেন যে স্যারের যে দিক নির্দেশনা আমরা এখানে যারা কর্মরত আছি প্রত্যেকে আমরা ফলো করছি আপনাদের জন্য, এবং আপনাদের চাকরি পাওয়ার জন্য স্যারের যে প্রচেষ্টা নিঃসন্দেহে এটা সাধুবাদ পাওয়ার দাবিদার। আমাদের যে প্রস্তুতি যে কোর্সটি চলছে শুরু হচ্ছে 47 বিসিএস এর, খেয়াল করেন কোর্সে কি কি থাকছে। 130টি মেগা লাইভ ক্লাস, 130 মেগা লাইভ ক্লাস, 280টি পরীক্ষা, প্রচুর প্র্যাকটিস, 10টি অ্যাসাইনমেন্ট টেস্ট, 6টি মাসিক পরীক্ষা, 4টি এক্সক্লুসিভ মডেল টেস্ট এবং অত্যাধুনিক লেকচার শিট পিডিএফ। একটু আগে আমি বলছিলাম যে আপনাদেরকে যে পিডিএফ প্রোভাইড করা হবে, সে যে পিডিএফগুলো ইনশাল্লাহ এই যে 46 বিসিএস এর আলোকেই সেগুলো এনরিচ করা হয়েছে এবং সে আঙ্গিকে আপনাদের পড়ানো হবে। খুবই সংক্ষেপে যদি বলি, আপনারা এই নম্বরগুলোতে একটু যোগাযোগ করবেন প্লিজ, প্রত্যেকে একটু স্ক্রিনশট নিতে পারেন কিংবা আপনারা একটু লিখে রাখতে পারেন। আপনাদের যদি কোনো ইনফরমেশন জানতে চান, আপনার ইনফরমেশনগুলো এই নম্বরগুলোতে আপনারা একটু ফোন করবেন, একটু লিখে রাখেন প্রত্যেকেই। তাছাড়া আমাদের পেজের পক্ষ থেকে দেখেন বারবার আপনাদেরকে ইন্ডিকেশন দেওয়া হচ্ছে যে আপনারা কিভাবে যোগাযোগগুলো করবেন। আচ্ছা, আমরা এবার একটু নতুন সাবজেক্টে যাই। হ্যাঁ, যদিও এটার ব্যাখ্যা খুব কমই আছে, সময়ও কিন্তু খুব কম। অ্যানিম্যাল লিবারেশন গ্রন্থটি রচয়িতাকে আপনারা জানেন যে 35th বিসিএস থেকে 35তম বিসিএস থেকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিসিএস প্রার্থীদের জন্য নতুন দুটি সাবজেক্ট ইন্ট্রোডিউস করে। একটা সাবজেক্টের নাম হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন, আরেকটি সাবজেক্টের নাম হচ্ছে ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা। নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন বলে যে সাবজেক্টটি 10 নম্বরের হয়ে থাকে, সে সাবজেক্ট থেকে নৈতিকতা এবং মূল্যবোধ আর সুশাসন এই অংশে প্রতি বিসিএসে অলমোস্ট যে বিভিন্ন রাইটার সম্পর্কে প্রশ্ন করা হয়, যে এটি কে লিখেছে, প্লেটো কি লিখেছে, অ্যারিস্টটল কে লিখেছে, ইমানুয়েল কান্ট কে কি লিখেছে, কিংবা সক্রেটিস কি লিখেছে। হ্যাঁ, এরকম ভাবে না মহাখালীর কেন কোনো ব্রাঞ্চ আছে না, আমাদের সবই অনলাইন কার্যক্রম, আমরা সব অনলাইন থেকে পড়াই, বাংলাদেশে সব জায়গা থেকে আমরা পড়াই বাংলাদেশে, এবং আমাদের অনলাইন কার্যক্রমটি অত্যন্ত সমৃদ্ধ। আপনারা বিভিন্ন প্রান্ত থেকে ক্লাস করছেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা কি মানে সরাসরি ফিজিক্যালি ক্লাস নাকি এটি ভার্চুয়াল ক্লাস নাকি অ্যাকচুয়াল ক্লাস, এটা বুঝতে পারছেন না। হ্যাঁ, শুধু এতটুকু বলছি। হ্যাঁ, কোর্সটি কতদিন চালু থাকবে এটা নিয়ে আপনারা একটু কথা বলবেন প্লিজ, আমি আপনাদের সেদিকে যাচ্ছি না। দেখেন, অ্যানিম্যাল লিবারেশন গ্রন্থটি লেখা হচ্ছে পিটার, ইনি অস্ট্রেলিয়ান একজন ফিলোসোফার, তার লেখা হচ্ছে এই বইটি। এবার তো অ্যানিম্যাল লিবারেশন রয়েছে, তাহলে পরবর্তী বিসিএসে কি দিতে পারে? পরবর্তী বিসিএসে হয়তো দিতে পারে কার্ল মার্ক্সের লেখা কোনো বই, কিংবা বার্ট্রান্ড রাসেলের লেখা কোনো বই, কিংবা প্লেটোর লেখা কোনো বই, সক্রেটিসের লেখা কোনো বই, অ্যারিস্টটলের লেখা কোনো বই দিতে পারে। কাজে আমরা কিন্তু এটা মাইন্ডে রাখবো যে এই যে বিভিন্ন যে ফিলোসোফার আছেন, যারা দার্শনিক আছেন, যারা সোশ্যাল সায়েন্টিস্ট আছেন, সমাজবিজ্ঞানী আছেন, তাদের বইগুলো কিন্তু আমরা একটু, তাদের বইয়ের নামগুলো কিন্তু আমরা পড়বো। কোন শ্রেণী ক্রিয়া নীতিবিদের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া। এগুলো আসলে খুব জটিল বিষয়, এগুলো ক্লাসে আমি আপনাদেরকে পড়াবো।
আমি বিদ্যাবাড়িতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা পড়াচ্ছি, ইথিক্স, ভ্যালুজ এবং গুড গভর্নেন্সটা পড়াচ্ছি, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট পড়াচ্ছি, মাঝে মাঝে বাংলাদেশি অ্যাফেয়ার্সও পড়াই। তো কাজে আপনাকে এগুলো ক্লাসে ডিটেল পড়াবো। আমাদের প্রত্যেক সাবজেক্টের এরকমভাবে শিক্ষক আছেন, তারা তাদের টপিকগুলো ক্লাসে ভালো করে ব্যাখ্যা দিয়ে পড়াবেন। সংক্ষেপে আমি আপনাকে আনসারটি হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের নবনৈতিকতা প্রবর্তক, এটা এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন, এটা হচ্ছে আরজ আলী মাতুব্বার, বাংলাদেশের একজন স্বনামধন্য দার্শনিক। তাহলে পরবর্তীতে হয়তো এবার আরজ আলী মাতুব্বার দিয়ে আছে, পরবর্তীতে হয়তো অন্য দার্শনিক থেকে প্রশ্ন হতে পারে, সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। নিচের কোনটি সুশাসনের মূলনীতি? খুবই সহজ, এটা হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। হ্যাঁ, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড যেটাকে বলা হয় আপনার ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ কর্তৃত্ববাদী শাসন, কেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণ, স্বজনপ্রীতি এবং পক্ষপাতী, এগুলো কোনোভাবেই না। তার মানে এখানে আমাদের সুশাসন নিয়ে প্রশ্ন এসেছে, সুশাসনের মূলনীতি কোনটি? তো সুশাসনের অনেকগুলো প্যারামিটার আছে, অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংক একরকম, অ্যাকর্ডিং টু ইউএনডিপি একরকম, বিভিন্ন সংস্থার মতে বিভিন্ন রকম সুশাসনের প্যারামিটার আছে। সেই প্যারামিটারগুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে, যে মূলনীতিগুলো কি কি, গুড গভর্নেন্সটা ইন্ট্রোডিউস করেছে কোন সংস্থা, কত সালে করেছে, এই তথ্যগুলো কিন্তু আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে আমাদেরকে সেই জায়গায় সেগুলো পড়তে হবে। মানুষ এবং মরে বাঁচো, এটি কার? এটা হচ্ছে হেগেলের, একজন ফিলোসফার হেগেলের উক্তি। এরকম ভাবে এর আগের বিসিএস আপনি খেয়াল করে দেখেন, 45th বিসিএস যদি আপনি রিকল করতে পারেন, একটু মনে রাখেন। হ্যাঁ, আপনারা কোন বইগুলো পড়বেন, খুব সুন্দর একটা কথা বলছেন। এটা আসলে বলা মুশকিল, তবে এটা নিয়ে আমাদের ইনস্ট্যান্টলি যদি আপনাকে আমি বলি যে কোন কোন রাইটারের বইগুলো গুরুত্বপূর্ণ, যেমন আমি আগেই বলেছি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হেগেল, কার্ল মার্কস, ইমানুয়েল কান্ট, তারপর ম্যাক্সিম গোর্কি, যেটি রাশার, লিউ টলস্টয়, এরকমভাবে যে ওয়ার্ল্ড ওয়াইড বার্ট্রান্ড রাসেল, এরকমভাবে ওয়ার্ল্ড ওয়াইড যে ফেমাস যে সমস্ত রাইটারগুলো আছেন, নভেলিস্ট আছেন, ফিলোসোফার আছেন, সোশ্যাল সায়েন্টিস্ট আছেন, পলিটিক্যাল সায়েন্টিস্ট আছেন, এগুলো আপনাদেরকে পড়তে হবে, ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। হ্যাঁ, দেখেন এবার গতবার কিন্তু এর আগে আসলো কিন্তু আপনার সক্রেটিস নিয়ে যে সদ্গুণী জ্ঞান, আপনি যদি রিকল করতে পারেন তাহলে খেয়াল করবেন 45th বিশেষ একটা প্রশ্ন আসছে যে সদ্গুণী জ্ঞান ভার্সেস নলেজ, এটা এবার একটা প্রশ্ন আসছে, এবার কিন্তু আসছে হেগেল দিয়ে। তার মানে পরবর্তী বিশেষ হয়তো অন্য কোনো প্রশ্ন হয়তো আসতে পারে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা, এটা হচ্ছে 2012 সালে। আপনারা জানবেন যে আপনি যখন সিভিল সার্ভিসে আসবেন, তখন আপনি যখন ক্যাডার অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন, আপনার কাছ থেকে যত বেশি জনগণ সেবা পাবে, আপনি যতটা অনেস্টি এবং ইথিক্স মেনটেন করবেন, তত বেশি আপনি সম্মানিত হবেন এবং আপনি এই শুদ্ধাচার পুরস্কারটি পাবেন। জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার, এটা 2012 সালে ইন্ট্রোডিউস করা হয়েছে। অর্থাৎ যারা সিভিল সার্ভিস সহ গুরুত্বপূর্ণ চাকরিতে যারা বাংলাদেশে আছেন, যারা নৈতিকতা এবং সততা, এই নৈতিকতা এবং সততার সংমিশ্রিত আচরণ কিন্তু শুদ্ধাচার, কাজে নৈতিকতা এবং সততার। হ্যাঁ, ভর্তি ফি কত? আপনারা একটু আমাদের যে নম্বরগুলোতে ফোন করেন, আপনারা একটু জানবেন। শুধুমাত্র আমি আপনাকে ক্লাসে পড়াচ্ছি, আপনারা আমাদের নম্বরগুলো আছে, সেখানে একটু যোগাযোগ করবেন, ডিটেল জানতে পারবেন। নৈতিকতা এবং সততার সংমিশ্রিত আচরণ হচ্ছে শুদ্ধাচার। কাজে বিসিএস এর যারা ক্যাডার অফিসার বা অন্যান্য অফিসার যারা আছে, যারা ভালো কাজ করে, সরকার তাদেরকে পুরস্কারটি দিয়ে থাকেন। কাজেই এটা কতটা রিলিভেন্ট যে আপনি একজন কর্মকর্তা হিসাবে চাকরি পাওয়ার পরে বিসিএস অফিসার হিসাবে ভালো কাজের পুরস্কার হিসেবে আপনি কি পুরস্কারটি পাবেন, এটা সম্পর্কে আপনি জানবেন না। কাজেই এই হিসাবে প্রশ্নটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। শুদ্ধাচার নিয়ে প্রশ্ন এসেছে, আগামীতে হয়তো দুর্নীতি নিয়ে প্রশ্ন হতে পারে, এটা নিয়ে হতে পারে। দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী একটি অনাধিকৃত প্রদেশ, উক্তিটি কে করেছেন? এটা হচ্ছে বার্ট্রান্ড রাসেল। কাজে এখানে হয়তো বার্ট্রান্ড রাসেল থেকে প্রশ্ন আসছে, আর পরবর্তী বিশেষ হয়তো অন্য দার্শনিক থেকে প্রশ্ন আসবে। একটু আগে কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে সেটি হচ্ছে যে এই যে বার্ট্রান্ড রাসেলের কোটেশন, কার্ল মার্কসের কোটেশন, ইমানুয়েল কান্টের কোটেশন, হেগেলের কোটেশন, তারপরে সক্রেটিসের কোটেশন, অ্যারিস্টটলের কোটেশন, এই কোটেশনগুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে, গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছেন। সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল, এই অভিমতটি কোন সংস্থা প্রকাশ করে? সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক বলছে সুশাসন হচ্ছে 4টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এর আগে ইউএনডিপি থেকে আসছিল, এর আগে কিন্তু আসলে ইউএনডিপি থেকে, এবার কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রশ্ন আসছে। কাজে পরবর্তীতে হয়তো সুশাসনের যে সুশাসন নিয়ে অন্য প্রশ্ন হয়তো দিতে পারে। কাজে আপনাদেরকে মাথায় রাখতে হবে, এটা খুবই আলোচিত। 2041 সালের মধ্যে আমরা এমন একটি বাংলাদেশকে গড়ব যে বাংলাদেশের নাম হবে স্মার্ট বাংলাদেশ। তো সেই স্মার্ট বাংলাদেশের 4টি বেসমেন্ট আছে: স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট,
স্মার্ট সিটিজেন এবং স্মার্ট ইকোনমি। এবারে প্রশ্নটি আসছে যে কোনটি সুশাসনের উপাদান স্মার্ট সোসাইটি। তাই স্মার্ট সোসাইটি এবার আসছে, পরবর্তীতে স্মার্ট ইকোনমি আসতে পারে, পরবর্তীতে হয়তো বা আপনার স্মার্ট বা যেটিকে আমি বলবো গভর্নমেন্ট নিয়ে প্রশ্ন হতে পারে, স্মার্ট ইকোনমি নিয়ে প্রশ্ন হতে পারে। কাজেই আমরা একটা মেসেজ কনভেট হলাম। রিপাবলিক একটু আগে বলেছি, রিপাবলিক গ্রন্থটি কার রচয়িতা, সেটা হচ্ছে প্লেটো। একটু আগে বলেছি সে প্রশ্নটি এসেছে, প্লেটোর লেখা। আচ্ছা, 48 BCS খুবই মজার একটা সংবাদ, খুবই সুখবর, বিশেষ করে যারা 48 BCS এর ক্যান্ডিডেট। এখন আপনাদেরকে একটু বলি, সিভিল সার্ভিস আপনারা যদি দেখেন, খুব সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের একজন বিজ্ঞ সদস্য, তার একটা লেখা থেকে আমি জ্ঞাত হলাম যে সিভিল সার্ভিসে কেন ছেলেমেয়েরা আসে। জব সিকিউরিটি, ফিনান্সিয়াল সলভেন্সি, তারপরে ফরেন স্কলারশিপ, সোশ্যাল স্ট্যাটাস, পলিসি ফর্মুলেশন, পলিসি মেকিং, বিভিন্ন অপরচুনিটির কারণে বাংলাদেশের সিভিল সার্ভিসের প্রতি ছেলেমেয়েরা ঝুঁকছে। এই সিভিল সার্ভিসটা দিন দিন অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। এখন যারা আপনারা 47 BCS এর কিংবা 48 BCS এর প্রস্তুতি নিচ্ছেন, এটা ওয়াইজ প্রস্তুতি, এটা ওয়াইজ ডিসিশন আপনাদের। কারণ আপনারা অনার্স কমপ্লিট করার পরে, মাস্টার্স কমপ্লিট করার পর যখন আপনি চাকরির মার্কেটে আসবেন, তখন আপনার যারা কম্পিটিটর তারা কিন্তু অনেক এগিয়ে আছে। কাজে আপনি এখন থেকে যদি প্রিপারেশনটি নেন, এটা আপনার জন্য অনেক ওয়াইজ হবে। তবে হ্যাঁ, একাডেমি পড়াশোনাকে ক্ষতি করে না, আপনি একাডেমি পড়াশোনাটা চালিয়ে যান, সাথে আপনি পাশাপাশি সিভিল সার্ভিসের প্রস্তুতিটা নিন। আশা করি এটার জন্য আপনার জন্য খুবই সুবিধা হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে। 48 BCS এর জন্য একটা গরমে চরম অফার, হ্যাঁ, খুব চমৎকার একটা শব্দ, গরমে চরম অফার। 50% মেগা ছাড়ে ভর্তি চলছে 48 BCS এর এক্সট্রা লাইভ কেয়ার ব্যাচে। আবারও বলছি, এই কোর্সটিতে কি কি থাকছে: 150টি মেগা লাইভ ক্লাস, 5টি বোর্ড বই ভিত্তিক পরীক্ষা। দেখেন একটা এক্সক্লুসিভ একটা 5টি বোর্ড বই ভিত্তিক পরীক্ষা, অর্থাৎ বোর্ডের বইয়ের উপর পরীক্ষা, 30টি অ্যাসাইনমেন্ট টেস্ট, 8টি মাসিক পরীক্ষা, 10টি বিষয়ভিত্তিক টেস্ট, 4টি জব সলিউশন ভিত্তিক পরীক্ষা, অত্যাধুনিক লেকচার শিট PDF। অত্যাধুনিক, অতি আধুনিক, মানে আমরা সর্বোচ্চ লেভেলে আপনাদেরকে প্রস্তুত করবো ইনশাল্লাহ এই 47 এবং 48 BCS এ। তো এই যে ভর্তি সংক্রান্ত বিষয়ে যদি কারো কোনো কথা থাকে, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। তো এই ছিল মূলত আজকের আলোচনা। যার শুরু আছে তার শেষ আছে। তবে মনে রাখবেন যে বিদ্যাবাড়ির পক্ষ থেকে পরপর 7 দিন ধরে আমাদের যারা আমাদের যারা এখানে সম্মানিত শিক্ষক যারা আছেন, সাবজেক্ট ভিত্তিক, আমি হয়তো আজকে ইন্টারন্যাশনাল এবং ইথিক্স পড়ালাম, আগামী দিন হয়তো অন্য সাবজেক্টের শিক্ষক পড়াবেন। আপনারা প্রত্যেকে এই ক্লাসগুলো দেখবেন। দেখার পরে ক্লাসগুলো যদি আপনাদের মনে হয় এটা অত্যন্ত ইফেক্টিভ ক্লাস, আর এই ক্লাসগুলো যখন আমরা ক্লাসে পড়াবো, এখন তো আমি আপনাকে অল্প সময়ের মধ্যে জাস্ট ধারণা দিয়েছি, আশা করছি আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। তো শেষ মুহূর্তে এতটুকুই বলবো, বিদ্যাবাড়ির সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। আর আপনারা যারা চাকরি প্রার্থী, BCS সহ, BCS, ব্যাংক, প্রাইমারি, NTRC সমস্ত চাকরির পূর্ণাঙ্গ কোর্সের প্রিলি লিখিত এবং ভাইবা সমস্ত কোর্সে আপনার বিদ্যাবাড়িতে পাবেন, এবং ইনশাআল্লাহ সর্বোচ্চ পর্যায়ের শিক্ষকদের সেবা আপনারা পাবেন। সবার জন্য অনেক দোয়া রইল, আমার অন্তর থেকে আপনাদের দোয়া রইল, অন্তর থেকে বিদ্যাবাড়ির পক্ষ থেকে আমি দোয়া আপনাদের জন্য কনভে করছি। আপনারা প্রত্যেকেই এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে একটি সরকারি চাকরিরত হন, দেশকে সেবা করেন, এতটুকু আপনাদের প্রতি কামনা। এবং বিদ্যাবাড়ি কর্ণধার থেকে শুরু করে এখানে যারা কর্মরত আছে প্রত্যেকের জন্য শুভকামনা জ্ঞাপন করবেন, আপনাদের জন্য শুভকামনা। আমি মিলন স্যার আজকে এ পর্যন্তই, এই বলে বিদায় নিচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।